পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সর্বশেষ গণঅভ্যুত্থানের একেবারে শেষের দিকে এসে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, আমি 15 বছরের যে আন্দোলন সংগ্রাম, সে হত্যাকাণ্ডের বাইরে বলছি। এই তিনটি জায়গায় যদি আমি হত্যাকাণ্ডর বিষয়গুলো সামনে আনি, তাহলে দেখা যাবে ভয়ঙ্কর সব তথ্য, ভয়ঙ্কর সব ঘটনা। যে ঘটনা এর আগে কোনো শাসক দক্ষিণ পূর্ব এশিয়াতে আদৌ করেছে কিনা, এটা আমার কাছে খুব সন্দেহ আছে। অনেক শাসক হত্যাকাণ্ড সংগঠিত করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে, কিন্তু শেখ হাসিনা এবং তার শাসনামলে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে, শিশু হত্যা করা হয়েছে, তরুণীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, বন্দি শালায় তাদের উপরে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে, এইসব ঘটনা এর আগে সংগঠিত হয়েছে কিনা সন্দেহ। যেমন পিলখানায় প্রায় শতাধিক অফিসারকে, সেনাবাহিনীর শতাধিক অফিসারকে নির্মম নির্দয়ভাবে খুন করা হয়েছে এবং তাদের লাশ ড্রেনে, পুকুরে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাদের পরিবারের উপরে অকথ্য অত্যাচার করা হয়েছে। অনেকেই দাবি করে বলেন, এরা যখন বিডিআরের নামে ছিল, তারা সীমান্তে বাংলাদেশের স্বার্থকে তারা দেখত। এই সীমান্ত বাহিনীকে ধ্বংস করতে না পারলে অবাধ, একেবারে নির্বিঘ্নে চোরাচালান করা সম্ভব ছিল না। কারণ বিডিআর মুক্তিযুদ্ধের সময় ইপিআর নামে তৎকালীন তারা বিশিষ্ট ভূমিকা পালন করেছিল। স্বাধীনতার পরে তারা বিডিআর, তাদের নামটাও পরিবর্তন করে ফেলা হয়েছিল। এই বিদ্রোহে শেখ হাসিনার পরিবার এবং তার আত্মীয় স্বজন যুক্ত ছিল বলে অনেকে সন্দেহ করে। পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত বলে অনেকে মনে করে। এগুলো নিয়ে তদন্ত হয়েছিল, সেই তদন্ত রিপোর্ট আজ অবধি জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এটা প্রকাশ করা উচিত এবং সময়ের দাবি হিসাবে আমার কাছে মনে হয়েছে। যারা অনেকেই এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত বলে বিচারে মুখোমুখি হয়েছিল, সাধারণ সিপাহীরা, তার অনেকেই তার সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু উদ্দেশ্যপূর্ণভাবে এই বাহিনীকে অনেক সদস্যকে, অফিসারকে শুধু সাজা দেওয়া হয়নি, ফাঁসিও দেওয়া হয়েছে। সেই সময় সেনাপ্রধান ছিল মঈনুল আহমেদ। এই মঈনুল আহমেদ ভয়ঙ্কর একটা মানুষ। সেই সময় যদি ট্যাঙ্ক বাহিনী পাঠানো হতো, তাহলে অনেক অফিসার বেঁচে যেতেন, অনেক পরিবার রক্ষা পেয়ে যেত। কিন্তু মঈনুল আহমেদ নির্বিঘ্নে সে হত্যাকারীদের পালাবার ব্যবস্থা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সেই সময় দখলদার প্রধানমন্ত্রীর সহায়তায় তারা এই দেশ ছেড়ে চলে গেছে। স্বাভাবিক কারণে আমার কাছে যেটা মনে হয়, এই বিষয়টি আমাদের অনতিবিলম্বে তদন্ত হওয়ার দরকার। এইরকমভাবে একটি বাহিনীকে পরিকল্পিতভাবে, পরিকল্পিত বলবো, সেই সময় উদ্ধার করা যেত। পরে যারা কিলার, তাদেরকে শাস্তি দেওয়া যেত, তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ না দিয়ে তাদের বন্দি করা যেত। সেসব কিছু করা হয়নি। মঈনুল আহমেদ এখন আমেরিকাতে আছে। এই লোকটা বাংলাদেশের গণতান্ত্রিক রীতিনীতি ধ্বংস করে সেনাবাহিনীকেও বিপদে ফেলে ধ্বংসর একটা দ্বার প্রান্তে এনে এই দেশ ত্যাগ করেছিল। এই ক্ষমতা গ্রহণের পরে মঈনুল আহমেদ ভারতে গিয়ে সমর্থন আদায়ের প্রেক্ষিতে 7টি ঘোড়া উপহার নিয়ে দেশে ফিরেছিল। 7টা ঘোড়ার বিনিময়ে বাংলাদেশটাকে ধ্বংসস্তূপে রূপান্তরিত করেছিল এই লোকটি। আমি মনে করি পিলখানা না, শাপলা চত্বর বিষয়টি নিয়েও পুঙ্খানুপুঙ্খ তদন্ত এটা হওয়া দরকার। অধিকার নামে একটি
মানবাধিকার সংস্থা এটা করেছিল, আদিল সাহেব তার প্রধান ছিলেন। কেন এটা তদন্ত করা হয়েছিল অথবা জনসম্মুখে আনা হয়েছিল, সেই জন্যে সে ভদ্রলোককে জেল জরিমানা পর্যন্ত করা হয়েছে, জেলের মধ্যে ঢুকানো হয়েছিল। সে আদিল সাহেব এখন কেয়ারটেকার সরকারের একজন উপদেষ্টা। সাহসিকতার সঙ্গে তিনি সেই সময় দায়িত্ব পালনের চেষ্টা করেছিলেন। আমার ধারণা ওই শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি অনেক কিছুই জানেন, সেগুলো বোধহয় এখন প্রকাশ করার সময় এসেছে। এছাড়া যেসব হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘরের নামে নির্যাতন, এগুলো তো তদন্ত হয়ে জনসম্মুখে প্রকাশ করা দরকার। 16 বছরে কত মায়ের বুক খালি হয়েছে, কত নিখোঁজ হয়েছে। বিএনপি এবং বিরোধী দল সহ যে ফ্যাসিবাদের বিরোধিতা করতে গিয়ে যে ঘটনার মুখোমুখি হয়েছে, সেগুলো এখন জনসম্মুখে আসা প্রয়োজন বলে মনে হয়। না হলে খুনকে, গুমকে, নির্যাতনকে সাজা দেওয়া যাবে না। সাজা না দিলে এটা বন্ধ হবে না।